আসুন আজ আমরা একটা সফরে যাই পশ্চিমবঙ্গের কুলতলিতে, বিধানসভার ১২৯ নম্বর কেন্দ্র। সুন্দরবনের একেবারে হৃৎপিণ্ডে থাকা এই এলাকার রাজনৈতিক আর সামাজিক জমিনটা আজ আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, আমাদের এই বিশ্লেষণটা কিন্তু কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমাদের আসল উদ্দেশ্য হল তথ্যের গভীরে ডুব দেওয়া আর সেই কারণগুলো খুঁজে বের করা, যা ভোটের অনেক আগেই মানুষের আসল রায়টা তৈরি করে দেয়। চলুন দেখি কুলতলির মাটি আর মানুষ ঠিক কী চাইছে। তো কিভাবে এগোবো আমরা? আমাদের এই আলোচনাটা ৫টা ধাপে এগোবে। প্রথমে আমরা এলাকার মাটির কথা শুনব, তার স্পন্দনটা অনুভব করার চেষ্টা করব। তারপর দেখব তথ্য বা ডেটা আমাদের ঠিক কী বলছে। সেখান থেকে উঠে আসা ৩টে জরুরি সংকেত আমরা বিশ্লেষণ করব। এরপরে আমরা ভোটের ব্যবচ্ছেদ করে এখানকার ভোটারদের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব। চতুর্থ ধাপে এই সব তথ্যের ওপর ভিত্তি করে সুশাসনের একটা রূপরেখা কেমন হতে পারে তা দেখব, আর সবশেষে আমরা মূল সিদ্ধান্তে আসব। কুলতলিকে যদি সত্যিই বুঝতে হয়, তাহলে সবার আগে তার মাটির সাথে কথা বলতে হবে, তার জলের ভাষাটা বুঝতে হবে। এই কেন্দ্রটা সুন্দরবনের সেই খুব সংবেদনশীল বদ্বীপ অঞ্চলে, যেখানে প্রকৃতি শেষ কথা বলে। এখানকার নদী, জোয়ারভাটা, ঋতুচক্র এগুলোই ঠিক করে দেয় মানুষের দিনটা কেমন যাবে। এটা এমন একটা জায়গা যেখানে জীবন আর জীবিকার লড়াইটা একে অপরের সঙ্গে একেবারে জড়িয়ে আছে। এই যে নিচু, প্রায় জলে ডুবে থাকা ভূখণ্ড, এখানে কুলতলির বেশিরভাগ মানুষের জীবন কাটে। এরা কারা? এরা মূলত কৃষক আর মৎস্যজীবী। ধান চাষ আর মাছ ধরা এটাই এখানকার অর্থনীতির শিরদাঁড়া। কিন্তু ভাবুন একবার, আপনার রোজগারটা যদি প্রতিদিন প্রকৃতির দয়ার উপর নির্ভর করত। কখন একটা সাইক্লোন এসে সব শেষ করে দেবে, বা কখন নদীর নোনা জল জমিতে ঢুকে সারা বছরের ফসলটা নষ্ট করে দেবে, এই অনিশ্চয়তাটাই এখানকার মানুষের জীবনের রোজকার সঙ্গী। এখানকার মানুষের রোজকার লড়াইটা কয়েকটা খুব কঠিন বাস্তবের সঙ্গে। প্রথমত, বিধ্বংসী সাইক্লোন, আয়লা, আমফান, এই নামগুলো শুধু খবরের শিরোনাম নয়, এখানকার মানুষের জীবনে এক একটা গভীর ক্ষত। তারপর আছে নদী বাঁধ ভাঙার ভয়, যেটা ১২ মাস মাথার উপর ঝুলতে থাকে। আর একটা নীরব ঘাতক আছে, নোনা জল, যেটা চুপিসারে চাষের জমিতে ঢুকে মাটির সব উর্বরতা কেড়ে নেয়। এই সব কিছুর ফল কি? ব্যাপক দারিদ্র্য আর দুর্বল পরিকাঠামো। এবার সংখ্যাগুলো দেখুন, কারণ সংখ্যা মিথ্যে বলে না। কুলতলির প্রায় ৪৬% পরিবার দারিদ্র্য সীমার নিচে, মানে প্রায় অর্ধেক মানুষেরই নুন আনতে পান্তা ফুরায়। আর রাস্তা, মাত্র ৪৪% গ্রামে পাকা রাস্তা আছে। একবার ভাবুন তো, বর্ষার দিনে হঠাৎ বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কী অবস্থা হতে পারে? এই সংখ্যাগুলো আসলে হাজার হাজার মানুষের প্রতিদিনের বঞ্চনার গল্প বলে। তো এই যে এত বঞ্চনা, এত লড়াই, এর প্রভাবটা ভোটের বাক্সে কিভাবে পড়ছে? চলুন এবার আমরা রাজনৈতিক ডেটার গভীরে গিয়ে দেখি। কুলতলির নির্বাচনী তথ্য থেকে আমরা ৩টে খুব জরুরি সিগন্যাল বা সংকেত খুঁজে পেয়েছি, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে রাজনৈতিক হাওয়াটা ঠিক কোন দিকে বইছে আর কেনই বা বইছে। প্রথম সংকেতটা বেশ চমকে দেওয়ার মতো। দেখুন, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে একটা রাজনৈতিক দলের ভোট শেয়ার ছিল মাত্র ২.২%। ভাবা যায়, আর মাত্র ৫ বছর পর ২০২১-এ সেটা এক লাফে প্রায় ১৪ গুণ বেড়ে দাঁড়ালো ৩০.৮%। এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা পরিষ্কার বলছে যে এলাকার একটা বড় অংশের মানুষের মনে গভীর ক্ষোভ জমে আছে, আর তারা একটা শক্তিশালী বিকল্প খুঁজছেন। হ্যাঁ, এটা ঠিক যে ২০২১-এর চূড়ান্ত ফলাফলে শাসক দলই জিতেছে, প্রায় ৫১% বেশি ভোট পেয়ে। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে ওই প্রায় ৩১% মধ্যে। জেতার পরেও প্রায় ১/৩ মানুষ কিন্তু পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। এই নীরব কিন্তু শক্তিশালী বার্তাটা কোনো রাজনৈতিক বিশ্লেষকেরই এড়িয়ে যাওয়া উচিত নয়। দ্বিতীয় সংকেতটা আসছে সরাসরি মানুষের জীবন থেকে। এটাকে বলে গভর্নেন্স গ্যাপ, মানে কথা আর কাজের মধ্যে একটা বড় ফারাক। মানুষের রোজকার জীবনের সাধারণ চাহিদাগুলোই মিটছে না।
যেমন রাশনের চাল সময়ে আসে না, সারা বছর চলার মতো রাস্তা নেই, শিক্ষিত ছেলেমেয়েদের হাতে কাজ নেই, নদী বাঁধগুলোও ভরসা দেওয়ার মতো নয়, আর স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও তথৈবচ। এই সব কিছুই মানুষের মনে ক্ষোভ তৈরি করছে। আর ৩ নম্বর সিগন্যালটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সিস্টেমের ওপর থেকে মানুষের বিশ্বাসটা কমে যাওয়া। কাটমানি, সিন্ডিকেট রাজ, এই শব্দগুলো যখন মানুষের মুখে মুখে ফেরে, তখন বুঝতে হবে কোথাও একটা গভীর সমস্যা আছে। যখন একটা সাধারণ সরকারি পরিষেবা পাওয়ার জন্যও মানুষকে ঘুষ দিতে হয়, তখন গণতন্ত্রের ওপর থেকেই তো বিশ্বাসটা নড়ে যায়। আমাদের সংবিধান কিন্তু প্রত্যেক নাগরিককে একটা মর্যাদাপূর্ণ জীবনের অধিকার দিয়েছে, আর সেই মর্যাদা রক্ষার জন্য একটা স্বচ্ছ প্রশাসন থাকাটা অপরিহার্য। ২৫,৭৫৩। এই সংখ্যাটা কি? এটা হলো সেই বাতিল হওয়া চাকরির সংখ্যা, এসএসসি দুর্নীতিকাণ্ডে। একবার ভাবুন, কুলতলির একটা শিক্ষিত ছেলে বা মেয়ে যে কিনা অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে, সে যখন এই খবরটা শোনে বা দেখে, তার মনের অবস্থাটা কি হয়? এটা শুধু একটা চাকরি হারানোর ঘটনা নয়, এটা পুরো সিস্টেমের ওপর থেকেই ভরসাটা কেড়ে নেয়। এই সংখ্যাটা আসলে সেই ক্ষতের প্রতীক। তো এই পুরো পরিস্থিতিতে কুলতলির ভোটাররা ঠিক কি ভাবছেন? ওদের কি এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই? একদমই না। ডেটা বলছে এখানকার ভোটাররা খুব সচেতন এবং ভীষণ বাস্তববাদী। তাদের ভোটের ধরনটা দেখলেই সেটা পরিষ্কার বোঝা যায়। এই টাইমলাইনটা দেখুন। ২০১৬তে লড়াইটা ছিল মূলত একজন নির্দল প্রার্থী আর সিপিএমের মধ্যে, কিন্তু মাত্র ৫ বছরে ২০২১-এ এসে পুরো ছবিটাই পাল্টে গেল। লড়াইটা হয়ে গেল সরাসরি তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। এর মানে কি? মানে হলো কুলতলির মানুষ আর নিজেদের ভোটটা নষ্ট করতে চান না। তারা সরাসরি দুটো প্রধান শক্তির মধ্যে থেকে একজনকে বেছে নিতে চাইছেন, যারা সরকার গড়তে পারে আর তাদের সমস্যার সমাধান করতে পারে। আর এই সংখ্যাটা প্রায় ৮৫%। এটা কি জানেন? এটা হলো ভোটার টার্ন আউট। মানে এত ঝড় জল, এত সমস্যা, এত বঞ্চনার পরেও প্রায় ৮৫% মানুষ ভোট দিতে আসছেন। কেন? কারণ তারা চুপ করে থাকতে রাজি নন। তারা জানেন তাদের ভোটের একটা দাম আছে। তাদের এই উপস্থিতিটা আসলে একটা জোরালো দাবি, একটা নীরব প্রতিবাদ। এই সচেতন ভোটারদের সামনে এখন দুটো আলাদা গল্প রাখা হচ্ছে। একদিকে শাসক দল জোর দিচ্ছে তাদের ওয়েলফেয়ার স্কিম, মানে লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প আর স্থানীয় নেতার ওপর। অন্যদিকে চ্যালেঞ্জাররা সামনে আনছে পরিচয়, নাগরিকত্ব আইন, অবৈধ অভিবাসন আর তোষণের মতো সংবেদনশীল বিষয়। অর্থাৎ ভোটারদেরকে উন্নয়ন আর পরিচয়ের রাজনীতির মধ্যে একটাকে বেছে নিতে হচ্ছে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের পথও ভাবতে হবে। কুলতলির মানুষের চাহিদা আর এলাকার ডেটা বিশ্লেষণ করে সুশাসনের একটা সম্ভাব্য রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরি করা সম্ভব। এটা কিন্তু কোনো পলিটিক্যাল দলের ম্যানিফেস্টো নয়, এটা একটা ডেটা ড্রিভেন রোডম্যাপ, যা যে কোনো সরকার বা জনপ্রতিনিধি কাজে লাগাতে পারেন। এই ব্লুপ্রিন্টটা ৪টে মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। ১. কানেক্টিভিটি, মানে প্রায় ১০০ কোটি টাকার একটা প্রকল্পে নতুন ব্রিজ আর পাকা রাস্তা তৈরি করা। ২. বন্যা থেকে সুরক্ষা, প্রায় ৫০ কোটি টাকা দিয়ে অন্তত ৫০ কিলোমিটার নদীবাঁধকে কনক্রিট দিয়ে মজবুত করা। ৩. স্থানীয় কর্মসংস্থান, প্রায় ৩০ কোটি টাকা দিয়ে একটা অ্যাগ্রো প্রসেসিং হাব তৈরি করা, যেখানে সরাসরি প্রায় ৫০০ মানুষের চাকরি হবে। আর ৪. ওয়েলফেয়ার, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা জল জীবন মিশনের মতো চালু প্রকল্পগুলোর কাজ ফাস্ট ট্র্যাকে শেষ করা। অন্যদিকে চ্যালেঞ্জারদের কমিউনিকেশন স্ট্র্যাটেজিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এটাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। এর ৪টে মুখ। শেভের রূপে তারা আক্রমণ করছে দুর্নীতি আর আইন শৃঙ্খলার ব্যর্থতা নিয়ে। বিষ্ণুর রূপে তারা প্রতিশ্রুতি দিচ্ছে কেন্দ্রীয় সরকারের স্কিমগুলো ঠিকঠাক পৌঁছে দেওয়ার। ব্রহ্মার রূপে তারা নতুনত্বের স্বপ্ন দেখাচ্ছে, যেমন গভর্নেন্স বা ডিজিটাল স্কিল। আর দুর্গার রূপে নারী সুরক্ষা আর জাতিগত ন্যায়ের মতো বিষয়গুলো তুলে ধরে মানুষের আবেগকে ছুঁতে চাইছে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো কুলতলির এই মাটি, মানুষ আর ডেটার গল্প থেকে আমরা কি শিখলাম? একটা জিনিস খুব পরিষ্কার, এখানকার মানুষের রায়টা শুধু একটা ভোট নয়, এর মানেটা তার থেকেও অনেক বেশি গভীর। কুলতলির মানুষ যখন ভোটটা দেন, তখন তারা শুধু একজন প্রার্থী বা দলকে জেতান না, তারা আসলে একটা জোরালো দাবি পেশ করেন। কিসের দাবি?
ভালো রাস্তার দাবি, চাকরির দাবি, আর সবচেয়ে বড় কথা একটা জবাবদেহি প্রশাসনের দাবি। তাদের ভোটটা আসলে একটা নিরাপদ, মর্যাদাপূর্ণ জীবনের দাবি। দেখুন, ভবিষ্যতের প্রশাসন অবশ্যই ডেটা নির্ভর হবে, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা ডেটা পয়েন্টের পেছনে একজন জ্যান্ত মানুষ আছেন। আর ভারতের নতুন ডেটা সুরক্ষা আইনও কিন্তু সেই কথাই বলে যে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আর সম্মতিকে সম্মান করতে হবে। সুশাসন মানে শুধু স্কিম পৌঁছে দেওয়া নয়, মানুষের মর্যাদা রক্ষা করাও। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা গণতন্ত্রের ভবিষ্যৎ কোনটা দিয়ে তৈরি হয়? যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয় সেটা দিয়ে, নাকি যে প্রতিশ্রুতিগুলো রাখা হয় সেটা দিয়ে? যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 080-4204-1602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।